চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 13 বাংলাদেশের জনসংখ্যা এবং অধ্যায় 14 আমাদের ইতিহাস। তো এই একসাথে 13 অধ্যায় এবং 14 অধ্যায়ের সমাধান করব এই একটি ভিডিওতে। 2025 সালের বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রথমে আছে অল্প কথায় উত্তর দাও। তো অল্প কথায় উত্তর দাও প্রশ্ন আছে কয়টি? 1 থেকে 4টি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? এবং 2 নম্বরে আছে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত? 3 নম্বরে আছে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? তারপরে 4 নম্বরে আছে অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ করো। তো আমরা এগুলোর উত্তর এখন দেখে নেব যে উত্তরে কি আছে। এই যে অল্প কথায় উত্তর দাও। কতে আছে বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর, বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার 1.22%। 1.22%। 2 নম্বরে আছে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত? উত্তর, বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1199 জন। তারপরে 3 নম্বরে আছে জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর, জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দশম। 4 নম্বরে আছে অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ করো। উত্তর, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে। এর অন্যতম হচ্ছে বহু বিবাহ। তো আমাদের 13 অধ্যায়ের 1 থেকে 4টি প্রশ্নের সমাধান কমপ্লিট। এখন আছে প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো হচ্ছে বড় প্রশ্ন, 1 থেকে 2টি। তো 1 নম্বরে আছে পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? 2 নম্বরে আছে পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? তাহলে আমরা বর্ণনামূলক বড় প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে পরিবারের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি কি? তো উত্তরে আছে পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব অনেক। অতিরিক্ত জনসংখ্যার খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দিতে বন কেটে ধ্বংস করা হচ্ছে। নদী ও জলাশয় ভরাট হচ্ছে। ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। প্রতি বছর বন্যা হচ্ছে। আবার একই জমিতে বারবার ফসল ফলাতে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির কারণে নদীর ধারে ও জলাশয়ের পাড়ে বস্তি গড়ে উঠেছে এবং এগুলোর কারণে পানি দূষণ হচ্ছে। তো 2 নম্বর প্রশ্নে কি আছে? পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কি কি হতে পারে? উত্তর, পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়। 1 নম্বরে আছে পরিবারের সবার জন্য প্রয়োজনীয় খাবার
পাওয়া যায়। 2 আছে সব সন্তানকে বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়। 3 আছে সবার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যায়। 5 নম্বরে আছে পরিবারের সঞ্চয় বাড়ে এবং আর্থিক অবস্থার উন্নতি হয়। তো আমাদের 13 অধ্যায় কমপ্লিট। এখন চলে যাব 14 অধ্যায়ের সমাধানে। আমাদের ইতিহাস। তো এখানে আছে অল্প কথায় উত্তর দাও। এখানেও আছে 1 থেকে 4টি। তো প্রথমে আছে বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখো। 2 কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? 3 বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখো। 4 কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? তাহলে আমরা উত্তরগুলো দেখে নেই। বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখো। উত্তর বাংলার প্রাচীন যুগের একজন রাজা হলেন শশাঙ্ক। 2 কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। 3 বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখো। উত্তর বাংলার মধ্যযুগের একজন শাসক হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 4 কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়? উত্তর চতুর্দশ শতাব্দী থেকে বাংলার সাহিত্য চর্চা বিকশিত হয়। তো এই ছিল আমাদের 1 থেকে 4টি প্রশ্নের সমাধান 14 অধ্যায়ের। তারপরে এখন আছে বড় প্রশ্নের উত্তর 1 থেকে 2টি। 1 নম্বরে আছে মধ্যযুগে বাংলায় ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। 2 আছে মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যর বিবরণ দাও। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে 1 নম্বরে মধ্যযুগে বাংলায় ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। উত্তর হলো মধ্যযুগে বাংলায় মুসলিমরা মসজিদে নামাজ আদায় করা, রোজা রাখা, ঈদ, শবে বরাত পালনসহ অন্যান্য ধর্মীয় আচার পালন করতেন। অন্যদিকে হিন্দুরা নানা রকম পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। অন্য সম্প্রদায়ের মানুষরাও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। এই যে হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এখন দেখব 2 নম্বরের সমাধান। এই যে মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্যর বিবরণ দাও। উত্তর মধ্যযুগে বাংলার অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। ধানসহ অনেক ফসল উৎপন্ন হতো। এছাড়া তখন অতি সূক্ষ্ম সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় খুবই প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। মধ্যযুগে আমদানি থেকে রপ্তানি বাণিজ্য বেশি হতো। চট্টগ্রাম, বান্দরবান থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য নানা ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তো আজকের মতো আমাদের 14 অধ্যায়ের এই পর্যন্তই সমাধান। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ শিক্ষামূলক ভিডিও
সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল।